আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে ক্লাস শুরু করলাম, যেটি হচ্ছে সংখ্যার আদ্যোপান্ত। তো এখানে সংখ্যা নিয়ে যত কিছু জানা প্রয়োজন আমরা ততটুকু জানবো ইনশাল্লাহ, এবং এর চেয়েও কিছু জিনিস একটু বিস্তারিত জানবো। এ কারণেই কারণ কিছু জানা আমাদের জীবনের জন্য দরকার। যেমন ধরেন যে আমরা জানি বাস্তব সংখ্যা, তাহলে অবাস্তব সংখ্যাও আছে, এবং অবাস্তব সংখ্যা বলতেছে অবাস্তব, তাহলে আবার কেন আছে? বাস্তবে জানাই তা তো অবাস্তব, আবার বলতেছি অবাস্তব সংখ্যাও আছে, এবং এইটা আমাদের পড়াশোনাতে কাজে লাগে, আমাদের গবেষণাতে কাজে লাগে, আমাদের এটার অ্যাপ্লাই করে অনেক কিছু এইটা আমাদের ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করে অনেকগুলা যেগুলা বাস্তব লাইফের সমস্যার সমাধান করা হয়। এবং বিশেষ করে আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটি, এই যে সারা বিশ্ব জুড়ে যে ইলেকট্রিসিটি দাঁড়িয়ে আছে, এই ইলেকট্রিসিটির ক্যালকুলেশন যদি আপনি করতে যান তাহলে কিন্তু অবাস্তব সংখ্যার প্রয়োজন হবে। তো অবাস্তব সংখ্যা সম্পর্কে আমরা যারা মনে করি যে এটা হয়তো সায়েন্স যারা পড়ে শুধু তাদেরই একটু জানা দরকার, না, এই অবাস্তব সংখ্যাগুলো আমাদের কিন্তু সবারই জানা উচিত। অন্তত বেসিক কনসেপ্টটা যে অবাস্তব সংখ্যাটা কি এবং কিভাবে আসছে, এই জাতীয় জিনিসগুলা অন্তত একটু জানা দরকার। আজকের ক্লাসে আমরা যেহেতু সংখ্যার ক্লাস শুরু করলাম, এবং এখানে মেইনলি আসলে কি ধরনের সংখ্যাগুলো রয়েছে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। সাথে আসলে একটা টাইপও দেখা হয়ে যাবে, যেটা বিসিএস এর যদি কঠিন প্রশ্ন করে থাকে কিছু বারে, সেই কঠিন প্রশ্ন যদি ম্যাথ থেকে করে, তাহলে আমরা দুইটা বিসিএস এ আমরা দেখেছি এরকম জটিল সংখ্যা থেকে প্রশ্ন করতে। সেই প্রশ্নগুলা আমরা আজকের ক্লাসের যে টপিকটা পড়াবো সেই টপিকে কাভার হবে ওই প্রশ্নগুলা। তো আপনারা যারা জয়েন করেছেন, আমি বলবো যে আজকের ক্লাসে যারা জয়েন করেছেন আপনারা সবাই অনেক লাকি পারসন, যে লাইভে যারা রয়েছেন বিশেষ করে, এবং পরবর্তী যারা করবেন, কারণ অনেক নতুন কিছু জানতে চলেছেন। এবং যারা ক্লাস করছেন, যেহেতু সংখ্যার উপরে এটি আমাদের প্রথম ক্লাস, আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। বিশেষ করে যারা জব প্রার্থী রয়েছেন, জব প্রার্থীদের গ্রুপে একটু শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে যেটা দেখব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা তো লেখচিত্র করেছি, লেখচিত্র। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লেখচিত্রের সংখ্যাগুলোর অবস্থানটা আগে আমাদের একটু জানতে হবে। এবং এই লেখচিত্রের সংখ্যাগুলা আমরা যে বাস্তব সংখ্যা বলি, যেগুলো আসলে বাস্তবে আছে, এইটা কিন্তু মাত্র একটা রেখাতে মাত্র একটা রেখার ম্যাথগুলো আমরা আসলে করি, এবং সেখানেই আমরা বলে থাকি যে অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এবং এটা শুধু একটা রেখার, এটা আশ্চর্যজনক যে এটা শুধুমাত্র একটা রেখা। এবং আমরা যে তাহলে বাস্তব সংখ্যার কিন্তু সংজ্ঞা অনেকে অনেকভাবে দেয়। তো আজকের ক্লাসে আমরা কিছু একটু ইউনিক টাইপের, যেটা হয়তো আপনার জানা নাই, আগে হয়তো আপনি কখনো শুনেননি, এইরকম আমরা সংজ্ঞা দেখব। এবং আপনারা যদি একটু খেয়াল করে থাকেন যে আমাদের এই যে সংখ্যা রেখা, আমরা যে হচ্ছে গ্রাফে যে আমাদের অ্যাক্সিস থাকে, আমরা দুইটা অ্যাক্সিস সম্পর্কে অবগত ইন জেনারেল সবাই। আর যারা আপনারা বিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, তারা আপনারা তিনটা অ্যাক্সিস সম্পর্কে আপনাদের বেশি ধারণা রয়েছে, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আর যারা সায়েন্স বাদে আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছেন, আমরা অন্তত সবাই কিন্তু জানি যে দুইটা অ্যাক্সিস আমরা কিন্তু জানি। একটা হচ্ছে এক্স অক্ষ, যেটা হরিজন্টাল, যেটা আমাদের কি হরিজন্টাল বা আনুভূমিক অক্ষ। এই যে আমাদের এক্স অক্ষ, এইটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ। তা আমি এক্স অক্ষ যেটি দেওয়া আছে, এই যে আমাদের কি কালারের, এই মার্ক করা নীল কালারের, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিস যে আছে, এই এক্স অ্যাক্সিসের এখন একটা নাম থাকবে, সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। এইটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তার মানে এক্স অক্ষের উপরে যত নাম্বার রয়েছে এগুলাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তার মানে আমরা যত মূলদ সংখ্যা দেখব, অমূলদ সংখ্যা দেখব, আমরা যত হচ্ছে ভগ্নাংশ দেখব, তার মানে সবকিছুই তো মূলদ আর অমূলদের মধ্যে পড়ে যাবে। তারপরে আমরা মূলদের মধ্যে এসে আমরা আবার যদি দেখি যে হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আর ভগ্নাংশের মধ্যে, মূলদের মধ্যে কিন্তু ভগ্নাংশ রয়েছে, এর মধ্যে আমাদের সসীম ভগ্নাংশ থাকবে, সাধারণ ভগ্নাংশ, তারপরে দশমিক ভগ্নাংশ। তো সব কিছুই যত আমাদের সংখ্যা রয়েছে সব কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের উপরে।
তার মানে আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কোনোদিন চিন্তাও করি নাই যে আমাদের এক্স অ্যাক্সিস বাদে আরও যে সংখ্যাগুলো রয়েছে এইগুলা দেখতে কেমন। আমি ইন জেনারেল কেসের কথা চিন্তা করতেছি, ধরে নিচ্ছি আপনি সায়েন্সের স্টুডেন্ট না, ইন জেনারেল চিন্তা করতেছি যে অথবা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও একটু এক্সট্রা কিছু জানতে পারবেন। সেটা হচ্ছে আমরা এতদিন যত নাম্বারগুলো শিখেছি, তার মানে বাস্তব সংখ্যার মধ্যে যে নাম্বারগুলো ছিল, পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ, তার মধ্যে সসীম ভগ্নাংশ, অসীম ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশ, অনাবৃত ভগ্নাংশ, এই যে যতগুলো আমরা সংখ্যা দেখেছি সব কিন্তু একটা অ্যাক্সিসের উপরে আছে। এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু আরেকটা আছে যেটা আমাদের জানা, এ বাদেও কিন্তু আরো অ্যাক্সিস আছে, কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবরও যে আরো সংখ্যা আছে এটা আমরা চিন্তা করি নাই, কিন্তু এখন আমরা এগুলো চিন্তা করব আজকের ক্লাসে। দেখেন এক্স অক্ষ বরাবর আমরা এতদিনে যা জানতাম, এক্স অক্ষ বরাবর দেখেন আমরা কম বেশি এক্স অক্ষ বরাবর আমরা দেখেছি যে একদম যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 পয়েন্ট, তার মানে এখানে 0 রয়েছে। তারপরে আমাদের ডান দিকে গেলে পজিটিভ নাম্বারগুলা রয়েছে ডান দিকে, আর বাম দিকে যদি আমরা আসি তাহলে বাম দিকে রয়েছে নেগেটিভ নাম্বার। একটু মনোযোগ দিবেন সবাই, এবং আমি পরামর্শ দেব যে আপনি খাতাতে এইভাবে অ্যাক্সিসটা অঙ্কন করে নেন, আমার সাথে সাথে টুকটাক আপনি যতটুকু পারেন নোট করেন, এবং আপনি হচ্ছে ক্লাসটা যখন শেষ হয়ে যাবে রেকর্ডে আপনি পুরো ক্লাসটা নোট করবেন। এ জাতীয় জিনিসগুলো আর আপনার কোথাও থেকে পড়তে হবে না ইনশাল্লাহ। এবার দেখেন তাহলে নেগেটিভ নাম্বার হচ্ছে বাম দিকে, তো বাম দিকে -1, তারপরে -2, -3, -4, এবং এই যে 0 এবং 1 এর মাঝে কিন্তু অসীম সংখ্যক সংখ্যা রয়েছে। যেমন ধরেন 0 এবং 1 এর মধ্যে একটা সংখ্যা হইতে পারে 0.1, আর 0 এবং 1 এর একদম মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 0.5, তারপরে 1 আর 2 এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা 1.5। কিন্তু এই যে এতটুক জুড়ে 1 এবং 2 এর মাঝখানেও কিন্তু অসংখ্য সংখ্যা থাকতে পারে। তো এই অসংখ্য সংখ্যার মধ্যেও আমরা কিন্তু কি করতে পারি, শ্রেণী বিন্যাসের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলতে পারি, হয় সেটা ভগ্নাংশ ফেলতে পারি, এবং ভগ্নাংশটা আমাদের কি হইতে পারে, ভগ্নাংশতে যদি আমরা ফেলতে পারি তাহলে সেটা কি হবে, সেটা মূলদ সংখ্যার মধ্যে ফেলতে পারবো। আর কিছু জিনিস আছে যেটাকে আমরা ভগ্নাংশ আকারে দিতে পারবো না, তার মানে তখন সেটাকে আমরা কোথায় নিয়ে যাব, সেটাকে আমরা অমূলদ সংখ্যাতে নিয়ে যাব। কিন্তু অসীম সংখ্যক যে সংখ্যা রয়েছে এটা কিন্তু আমরা জানি। যেমন ধরেন এখানে আমাদের হইতে পারে 0.1, তারপরে 0.11, 0.112, 0.11, এরপরেই তো এক্সট্রা দিতে আপনি কত সংখ্যা তৈরি করবেন, ইচ্ছা আর তৈরি করতে থাকতে পারেন। অসীম সংখ্যক কিন্তু সংখ্যা আছে। তো আমাদের যত সংখ্যা আছে বাস্তব সবগুলা কিন্তু এক্স অক্ষের উপরেই অবস্থিত। তাহলে কিন্তু আমরা একটা সংজ্ঞা দিতে পারি, যে বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা দিতে পারি। আপনারা সবাই লিখে নেবেন, বাস্তব সংখ্যার একটা আপনারা সংজ্ঞা দিতে পারবেন। কি সংজ্ঞাটা আপনি দিতে পারবেন, যে সকল সংখ্যা এক্স অক্ষের উপরে অবস্থান করে তাকে বাস্তব সংখ্যা বলে। এবার একটু বলবেন যে এই ধরনের কোন সংজ্ঞা আপনারা আগে কোনোদিন শিখেছেন কিনা, কিন্তু এটা কিন্তু এক্সিস্ট করে এবং এটা কিন্তু সঠিক একটি সংজ্ঞা, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এই সংজ্ঞাটা নিয়ে আসা হয় যে সকল সংখ্যা এক্স অক্ষের উপরে অবস্থান করে, যে সকল সংখ্যা এক্স অক্ষের উপরে আছে তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। ঠিক আছে, যে সকল সংখ্যা এক্স অক্ষের উপরে অবস্থান করে তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। ভালো করে একটু নোট ডাউন করে নেন, কাজে লাগবে সারা জীবনে। এবং এ ধরনের সংজ্ঞা যদি কোনো সময় আপনি ভাইবা বোর্ডে দিয়ে থাকেন তাহলে এইটা কিন্তু আপনার যে গণিতের লেভেলটা কিন্তু প্রকাশ করবে। না হলে অনেকেই বলবে যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। এইটা একটা ইন জেনারেল হচ্ছে আপনার সংজ্ঞা। তো আসেন এবার একটু চিন্তা করেন, আমরা তো এক্স অক্ষ বরাবর যে সংখ্যাগুলো এগুলো বাস্তব সংখ্যা, এবং এগুলাই আমাদের কাছে অসীম মানে অনেক সংখ্যা, এগুলো গণনা করে শেষ করা যাবে না। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আমরা আপাতত যেটা নিয়েও শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস নিয়ে, কারণ আমরা ছোটবেলা থেকে অন্তত আমরা ব্যাকগ্রাউন্ডেরই হই না কেন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। তাহলে এক্স অক্ষটা হচ্ছে আমার বাস্তব,
এইটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। তাহলে ওয়াই অক্ষ যে আরেকটা আছে, এই ওয়াই অক্ষরেও কিন্তু আমরা উপরের দিকে কি 1, তারপরে কি 2, তারপরে 3, তারপরে 4, 5, উপরের দিকে অসীম পর্যন্ত যেতে পারি। আবার নিচের দিকে -1, তারপরে -2, তারপরে -3, তারপরে -4, তারপরে আবার -5, এইভাবে কিন্তু আমরা নিচের দিকেও যেতে পারি। এখন আমার যেহেতু এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 যখন আমরা সংখ্যার মধ্যে থাকবো, তো এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে নেগেটিভ দিকে যখন -1 -2 -3 -4, তো ওয়াই অক্ষের দিকে, তাহলে ওয়াই অক্ষের উপরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে তো আমার ক্যাটাগরিকে আলাদা করতে হবে। তারা তো আসলে এক্স অক্ষের যে সংখ্যাগুলো যেই রকম উপস্থাপন করার যে পদ্ধতি এবং ওয়াই অক্ষ দিয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো তো আমাদের আলাদা করার জন্য কোনো একটা সাইন দরকার। তো ওই সাইনটা হচ্ছে আমার আই সাইন। এখন 1 এর সাথে আপনি যদি আই গুণ করেন, 1 এর সাথে যা কিছু গুণ করেন না কেন ওই জিনিসটাই হয়। তার মানে 1 এর সাথে আপনি আই গুণ করলে আই হয়। এই জন্য দেখেন এখানে 1 না দিয়ে দেওয়া আছে হচ্ছে কি, 1 না দিয়ে দেওয়া আছে হচ্ছে আই, এটা হচ্ছে আপনার আই। এখন আপনার যদি 2 এর সাথে আই গুণ করেন, 2 গুণন আই তার মানে 2i, দেখেন আই এর পরে কিন্তু আবার 2i, তারপরে 3i, তারপরে 4i, 5i, নিচের দিকে -i, -2i, -3i, -4i। এখন এই যে আই আছে, আই সম্মিলিত যত সংখ্যা আছে সেইগুলাকে বলা হয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি সংখ্যা বা হচ্ছে আমার অবাস্তব সংখ্যা। তার কারণ কি, যেটা বাস্তবে নাই ওইটাকেই তো আমার কল্পনার জগতে চিন্তা করতে হবে, ওইটাই তো আমার কি কাল্পনিক একটা সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা চেনার উপায় হচ্ছে একটা সাইন থাকবে যেটা হচ্ছে আমার ইমাজিনারি সাইন, ইমাজিনারি সাইন, SIGN। তাহলে সাইনের এই যে ইমাজিনারির আই, এই আইটা হচ্ছে আমার কি, আইটা থাকা মানে এটা হচ্ছে আমার অবাস্তব সংখ্যা, কল্পনার জগতের সংখ্যা। আর এই কল্পনার জগতের সংখ্যাগুলা কোন অ্যাক্সিস বরাবর অবস্থান করে, ওয়াই অ্যাক্সিস বরাবর অবস্থান করে। এখন যদি আপনাকে বলা হয় অবাস্তব সংখ্যা কতটা, যেমন বাস্তব সংখ্যা অসীম, অবাস্তব সংখ্যাও কিন্তু অসীম, অনেক অসীম হইতেই থাকবে, এটা গণনা করে শেষ করা যাবে না। এবং আই আর 2i এর মাঝে কিন্তু একদম মিডল পর্যায়ে কিন্তু আছে, আই আর 2 এর মাঝে একদম মিডল পর্যায়ে কিন্তু আছে 1.5i। যেমন ভাবে 0 আর 1 এর মাঝে থাকে 0.5 আর 1 আর 2 এর মাঝে থাকে 1.5, তেমন ভাবে আই আর 2i এর মাঝে কিন্তু থাকে 1.5i। সো এখন আমরা কি পাইলাম, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যার সংজ্ঞা পেলাম। অবাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি হবে, যে সকল সংখ্যা ওয়াই অক্ষের উপরে অবস্থান করে তাদেরকে অবাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা কি পেলাম, যে সকল সংখ্যা ওয়াই অক্ষের উপরে অবস্থান করে তাদেরকে অবাস্তব সংখ্যা বলে। তাহলে এখন লিখবেন অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার আমার সংজ্ঞাটা কি হচ্ছে, যে সকল সংখ্যা, যে সকল সংখ্যা ওয়াই অক্ষের উপরে অবস্থান করে, অক্ষের উপরে অবস্থান করে, তাকে অবাস্তব সংখ্যা বলা হয়, অবাস্তব বা কাল্পনিক সংখ্যা বলা হয়, ইংরেজিতে ইমাজিনারি নাম্বার সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা শিখলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে, এবং আমরা অবাস্তব সংখ্যার হচ্ছে সংজ্ঞা শিখলাম। এবারে আসেন, আপনার মাথায় কিন্তু চিন্তা করা হওয়া উচিত, আচ্ছা এই যে আমাদের তো দুইটা মাত্র অ্যাক্সিস নিয়ে আমরা চিন্তা করলাম, এক্স অক্ষর উপরে যত সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যা, তার মানে বাস্তব যত সংখ্যা আছে সবগুলো কোথায় অবস্থান করবে, এক্স অক্ষের উপরে, অবাস্তব সংখ্যাগুলো ওয়াই অক্ষের উপরে। এখন আমরা কিন্তু চিন্তা ভাবনা যদি আপনি করেন, একটু দেখেন চিন্তা ভাবনা যদি করেন, এই দিকে আমরা তো দুইটা অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বাদে আমরা কি আরো অ্যাক্সিস চিন্তা করতে পারি কিনা, এই দিক দিয়ে গেছে একটা অ্যাক্সিস, তারপরে আমাদের আর একটা অ্যাক্সিস গেছে ধরেন এই দিক দিয়ে, আর একটা অ্যাক্সিস গেছে ধরেন আমাদের কোন দিক দিয়ে, ধরেন আর একটা অ্যাক্সিস গেছে আমাদের এই দিক দিয়ে, আর একটা অ্যাক্সিস গেছে আমার এই দিক দিয়ে। এই রকম অনেক আরো অ্যাক্সিস আছে কি আছে না বলেন, অসংখ্য অ্যাক্সিস আছে, অসংখ্য অ্যাক্সিস আছে।
তার মানে আরো যত অ্যাক্সিস আছে, অসংখ্য যে অগণিত অ্যাক্সিস আছে, ওই সকল অ্যাক্সিসের উপরে যে আরো অসীম 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 সংখ্যক যে সংখ্যাগুলো আছে, সবগুলা সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। তার মানে এই যে দেখেন, এই এরিয়াটুকুর কথা চিন্তা করেন, এই যে আমার এই যে এরিয়াটুকু রয়েছে, এই যে এরিয়াগুলা রয়েছে, এই এরিয়াগুলাতে আসলে কি যত সংখ্যাগুলো আছে সবগুলা জটিল সংখ্যা। এই এরিয়াতে যত সংখ্যাগুলো আছে সবগুলা হচ্ছে আমার জটিল সংখ্যা। তাহলে আমরা এখানে একটা সংখ্যা ধরে নিছি, এখানে একটা সংখ্যা ধরে নিছি, ধরেন এই পয়েন্টে একটা সংখ্যা আছে, কোন পয়েন্টে? এই পয়েন্টে একটা সংখ্যা আছে। তাহলে এই সংখ্যার জন্য দেখেন তো আমার অনুভূমিক বরাবর কত দূর যাইতে হয়েছে। এই সংখ্যার জন্য এখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে অনুভূমিক বরাবর 3 একক যাইতে হয়েছে। তার মানে এই সংখ্যাটা অনুভূমিক বরাবর 3 একক গেছে। অনুভূমিক বরাবর আসলে কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে একটা অবাস্তব সংখ্যা, একটা জটিল সংখ্যা, এই যে একটা সংখ্যা আছে এটা হচ্ছে আমার জটিল সংখ্যা, ইংরেজিতে যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। তাহলে এইখানে আছে কিন্তু অজস্র কমপ্লেক্স নাম্বার, এই যে এই জায়গাতেও কিন্তু আছে কি আমার কমপ্লেক্স নাম্বার। এখন আরো আছে কি নিচে উপরে, এই যে এই জায়গাগুলাতে অসংখ্য কি আছে? অসংখ্য আছে হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই জায়গাগুলাতেও কি আছে? অসংখ্য কিন্তু আমার আছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার। তাহলে এক্স ওয়াই যে তল আছে সবগুলাতেই কিন্তু আমার কমপ্লেক্স নাম্বার। যে সকল সংখ্যাগুলো আমাদের এক্স ওয়াই তলে অবস্থান করে তারা সবাই হচ্ছে আমার কি কমপ্লেক্স নাম্বার। তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা কিন্তু বলতে পারি জটিল সংখ্যা। জটিল সংখ্যা আমরা কি বলতে পারি? যে সকল সংখ্যা এক্স ওয়াই তলে অবস্থান করে, তার মানে যেখানে এক্স এরও ভ্যালু থাকবে ওয়াই এরও ভ্যালু থাকবে, এক্স ওয়াই তলে অবস্থান করে তাদেরকে জটিল সংখ্যা বলে, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। আর এই জটিল সংখ্যা প্রকাশ করা সাধারণ আকার বা জটিল সংখ্যার সাধারণ রূপ, জটিল সংখ্যার সাধারণ রূপ জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ রূপ হচ্ছে এ প্লাস বিআই, এ প্লাস বিআই। এখানে এই যে আমাদের যে এটা আছে, এই যে আমাদের যে এ আছে, এটা হচ্ছে তার বাস্তব অংশ, এ হচ্ছে আমার বাস্তব অংশ, এ হচ্ছে আমার বাস্তব অংশ। আর এই যে আমার বিআই, এইটা হচ্ছে আমার অবাস্তব অংশ, অবাস্তব অংশ, অবাস্তব অংশ। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন যে একটা জটিল সংখ্যার কিন্তু বাস্তব অংশও থাকবে এবং অবাস্তব অংশও থাকবে। চলুন আমরা একটু দেখি। এই যে এখানে যে একটা সংখ্যা আছে এর দেখেন বাস্তব অংশ কিন্তু আমার 3। বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে 3। আর হচ্ছে অবাস্তব অংশ এই যে ওয়াই অক্ষ উপর দিক বরাবর যেটা, সেটা কিন্তু আমার ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু অবাস্তব। দেখেন তো এটা আসলে 4 পর্যন্ত, তাহলে 4i। তাহলে আমাদের লেখার ধরন আগে বাস্তব অংশ লিখবো 3, তারপরে প্লাস দিয়ে অবাস্তব অংশটা লিখবো 4i। এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা লেখার হচ্ছে আমাদের উপায়। তাহলে যদি আপনাকে বলি যে ভাই এইখানে যে সংখ্যাটা রয়েছে বাস্তব, এখানে যে সংখ্যাটা রয়েছে অবাস্তব সংখ্যা, এইটা আপনি প্রকাশ করেন, তখন আপনার দেখতে হবে অনুভূমিক বরাবর কতটুকু আসছে, -1, -2, -3। তাহলে এই সংখ্যাটার অনুভূমিক বরাবর আসছে হচ্ছে -3। আর এইটা উলম্ব বরাবর আসছে কত দেখেন তো, i, 2i, 3i, তার মানে -3 + 3i। তাহলে এই যে এখানে এই পয়েন্টে যে সংখ্যাটা অবস্থান করে সেইটা হচ্ছে -3 + 3i। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। জটিল সংখ্যা তাহলে আমরা বের করতে পারবো যে কোনো জায়গার যদি জটিল সংখ্যা দেয়। এখন কথা হচ্ছে জটিল সংখ্যার মানটা কত, জটিল সংখ্যার ভ্যালুটা কত। এই জটিল সংখ্যা তো প্রকাশ করার উপায় হচ্ছে 3 + 4i, কিন্তু এর ভ্যালুটা কত? একটা সংখ্যার ভ্যালু হচ্ছে সেটা আসলে আমার মূল বিন্দু 0 পয়েন্ট থেকে কত দূরে অবস্থান করতেছে সেইটা।
একটা সংখ্যার একটু চিন্তা করেন, একটা সংখ্যার হচ্ছে ভ্যালুটা আসলে নির্ভর করে সেটা আমার 0 পয়েন্ট মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে, কত দূরে অবস্থান করতেছে। অনেক বেশি আঁকা উকা হয়ে গেছে, এখানে আপনাদের একটু কঠিন লাগতে পারে, আমি এই জায়গাতে একটু বোঝাই। দেখেন, সেটা হচ্ছে একটা সংখ্যার ভ্যালু কত এইটা হচ্ছে নির্ভর করে। যেমন ধরেন এটা আমাদের মূল বিন্দু 0 পয়েন্ট, এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের হচ্ছে এখানে এটা ধরেন 1, এইটা 1, তারপরে এইটা 2, এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে i, এইটা হচ্ছে 2i, এইটা হচ্ছে 3i। এখন যদি বলি 3 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু 3 কেন? কারণ এই যে 3টা, এইটা হচ্ছে আমার এই যে 3, এই ভ্যালুটা আসলে মূল বিন্দু থেকে 3 একক দূরে, এজন্য এর ভ্যালু হচ্ছে 3। তো বাস্তব সংখ্যার হচ্ছে মান, মানে বাস্তব সংখ্যা দেখতে যেটা দিয়ে আমরা প্রকাশ করি সেটাই তার মান, আসলে চেঞ্জ হয় না। যেমন 3 এর মান 3, 4 এর মান 4, 3.5 এর মান 3.5। কিন্তু অবাস্তব সংখ্যার যদি বলি যে 3i এর ভ্যালুটা আসলে কত, এটার মানটা কত, তো 3i দিয়ে বুঝাই হচ্ছে i যখনই আসে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অবাস্তবের একটা সংখ্যা, কিন্তু এর ভ্যালুটা কত। 3i হচ্ছে মূল বিন্দু থেকে কতটুকু দূরে থাকে, 3 একক দূরে থাকে, তার মানে 3i এর ভ্যালু হচ্ছে আমার কত, ভ্যালু কিন্তু 3। আর এই যে ভ্যালুকে বলা হয় ইংরেজিতে বলা হয় মডিউলাস। ইংরেজিতে কি বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে মডিউলাস। তো বাংলায়ও একে মডুলাসই বলে, যে মডুলাস আসলে কত। তাহলে আমাদের যে ভ্যালুটা, যেমন 3i এর ভ্যালু কিন্তু 3, আমরা যদি বলি 5i এর ভ্যালু কত, 5i দেখতে যখন তার সাথে i আছে তখন সংখ্যাটা কিন্তু অবাস্তবের একটা সংখ্যা, কিন্তু এর ভ্যালু হচ্ছে আমার কত, এর ভ্যালু কিন্তু আমার হচ্ছে 5। এখন চিন্তা করেন যে এখানে যে 3 + 4i, এই 3 + 4i এর আসলে দেখতে কিন্তু সংখ্যাটা 3 + 4i, বা আমরা পড়বো এভাবে 3 + 4i, কিন্তু এটার ভ্যালুটা কত, এর মডুলাসের মান কত, এর মডুলাসটা কত, সেটা হচ্ছে এ মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এ মূল বিন্দু থেকে যতটুকু দূরে আছে সেটাই তার মডুলাসের মান, সেটাই তার কি ভ্যালু, সেটাই তার হচ্ছে ভ্যালু। এবার একটু চিন্তা করে দেখেন, এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা আমার এই যে এইটাই হচ্ছে আমার তার কি মডুলাস, তার মানে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব, আর এটা কিন্তু তখন আমার হয়ে যাচ্ছে অতিভুজ। এটা কি হয়ে যাচ্ছে বলেন, অতিভুজ। তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস বা জটিল সংখ্যার ভ্যালু হবে কি, অতিভুজ ইকুয়াল কি হবে বলেন, অতিভুজ ইকুয়াল কি হবে, অতিভুজ ইকুয়াল হবে, এগুলো সব কিন্তু আপনি নোট ডাউন করে রাখতে হবে। অতিভুজ হবে আমার, অতিভুজ হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এই ভূমিটা আসলে কি বলেন তো, এই যে ভূমি বরাবর কি আছে, রিয়েল পার্ট আছে, ভূমি বরাবর কি আছে, রিয়েল পার্ট আছে, আর লম্ব বরাবর তার কি আনরিয়েল বা ইমাজিনারি পার্ট আছে। তো রিয়েল পার্ট হচ্ছে আমার কি, রিয়েল পার্ট হচ্ছে আমাদের এ, আনরিয়েল পার্ট হচ্ছে আমাদের কি, আনরিয়েল পার্টের মান হচ্ছে আমাদের বি, আনরিয়েল পার্টের মান হচ্ছে কি বি। কি বলেছি, 3i এর ভ্যালু হচ্ছে আমার 3, তাহলে bi এর ভ্যালু কত হবে, bi এর ভ্যালু হচ্ছে আমাদের বি। বুঝতে পারতেছেন কি, তাহলে এখান থেকে এ ভূমি হচ্ছে আমাদের এ, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a প্লাস bi এর ভ্যালু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 3 + 4i এর ভ্যালু তাহলে কত হবে, হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কয়ার করলে হচ্ছে 9, আর 4 স্কয়ার করলে 4 × 4 = 16, তার মানে 9 আর 16 যোগ করলে 25, √25 ইকুয়াল হচ্ছে আমার 5। তাহলে এই যে 3 + 4i এর ভ্যালুটা কত, ভ্যালু কিন্তু 5, ভ্যালু হচ্ছে 5। এই জিনিসগুলো আপনার জানতে হবে। তাহলে এইটা কোনোবার বিসিএস বা চাকরির পরীক্ষায় আসে নাই, একটু এক্সট্রা দেখালাম, কারণ যদি আপনার আসে যে এখানে একটা ভ্যালু, একটা কমপ্লেক্স নাম্বার দিছে 3 + 4i এর মান কত, তখন কিন্তু আপনার কি বা মডুলাস কত, তখন এই বাস্তব পার্ট আর অবাস্তব পার্ট স্কয়ার করে যোগ করে দিয়ে রুট করে দিবেন। এই পাশে থাকলেও -3 এর উপর স্কয়ার, তার মানে 9, 3 এর উপর স্কয়ার 9, তাহলে √18 হবে ভ্যালু। এবারে আসেন, এই যতটুকু জানা দরকার আমরা সংজ্ঞা কিন্তু শিখে ফেললাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। এবারে আসেন আমরা একটা জিনিস জানবো, মারাত্মক জিনিস, সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু বিসিএস এ পরীক্ষা আসছে। এবার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এখান থেকে আসছে, তার হচ্ছে আমরা কি, তার মানে একটা টাইপ শিখতেছি। দেখেন
এই পাশে আমাদের কি বাস্তব সংখ্যা এখানে কি থাকে, ধরেন এখানে আমাদের কত 1 আছে, 1 ছিল, তারপরে 2 ছিল, তারপর 3 ছিল, 4 ছিল, এটা 5, তারপর হচ্ছে আমার -1, তারপরে -2, তারপরে -3, তারপরে -4, আর এইটা হচ্ছে আমাদের -5। চিন্তা করেন অনুরূপভাবে i, 2i, 3i, 4i, 5i, তারপরে আমাদের কি -i, -2i, -3i, -4i, -5i। এবার একটু খেয়াল করেন, এই আছে i, এটা হচ্ছে আমার 5i। এই i আর 5i এর মধ্যে কি পরিবর্তন আছে বলেন তো, গ্রাফিক্যাল কি পরিবর্তন আছে? i5টা হচ্ছে আমাদের x অ্যাক্সিসের উপরে, 5iটা হচ্ছে y অ্যাক্সিসের উপরে, তার মানে এদের মধ্যে পরিবর্তন চেঞ্জ কতটুকু, 90 ডিগ্রি। তার মানে 5কে যদি আপনি 5i দিয়ে গুণ করেন, 5কে যদি i দিয়ে গুণ করেন, ধরেন 5, এই 5টা কোথায় আছে, x অক্ষের উপরে আছে। একটু বোঝার চেষ্টা করেন, দেখেন খুবই মানে খুবই সিম্পল, সবাই বুঝতে পারবেন, এরকম না যে সায়েন্স স্যার আপনি বুঝতে পারবেন না। এই যে 5, এই সংখ্যাটা কোথায় আছে, এটা তো বাস্তব একটা সংখ্যা। 5 এই সংখ্যাটা কি বাস্তব একটা সংখ্যা, এটা কোথায় আছে, x অক্ষের উপরে আছে। এখন 5 এর সাথে আপনি যদি i গুণ করেন, তাহলে 5 এর সাথে i গুণ করলে 5i, এই সংখ্যাটা কোথায় আছে, এটা y অক্ষের উপরে আছে। তাহলে x অক্ষ থেকে y অক্ষের উপরে লাফ দিয়ে চলে গেল। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসলাম যে i দ্বারা গুণ করলে, i দ্বারা যদি গুণ করি, i দ্বারা গুণ করলে একটি সংখ্যা, i দ্বারা গুণ করলে, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবেন, i দ্বারা গুণ করলে একটি সংখ্যা, দেখেন তো এই যে 5 থেকে এই দিকে ঘুরছে, আমাদের ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে, ডান দিকে। দেখেন ঘড়ির কাঁটা ঘুরবে এইভাবে, আর এই যে ঘুরছে এটা কোন দিকে, এটা ঘুরছে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা কি বলবো, i দ্বারা গুণ করলে, আমরা কি বলবো, i দ্বারা গুণ করলে একটি সংখ্যা 90 ডিগ্রি, একটি সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আগে লিখে দেই, একটি কাঁটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বানান মনে হইলো ভুল হইলো, বিপরীত, কোনটা যে ঠিক, বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরে যায়। দেখেন যদি আমরা i দ্বারা গুণ করি, তাহলে একটা সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে। এবার 5i কে তাহলে যদি আবার আমরা i দিয়ে গুণ করি, তাহলে i আর i স্কয়ার হবে, তাহলে 5i স্কয়ার। তো আমরা বলতেছি i দ্বারা যদি গুণ করি একটা সংখ্যা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এই যে আমরা এখানে যে একটা সংখ্যা 5i, একে যদি আমরা তখন কি করছি, আবার i দ্বারা গুণ করলে 5i স্কয়ার হয়েছে, তাহলে আবার 90 দ্বারা যদি ঘুরে যায়, 90 দিয়ে ঘুরে গেলে আবার সেটা কি x অক্ষে ফিরে আসবে, এবং x অক্ষের ফিরে আসবে কিন্তু নেগেটিভ দিকে। কারণ দেখেন এখান থেকে আমরা কি ঘুরবে, যখন পজিটিভ দিক থেকে ঘুরে y অক্ষের উপরে গেল, এখন আবার 90 ডিগ্রি আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোথায় আসবে, এই জায়গাতে আসবে। তো এই জায়গাতে আসলে আমাদের ভ্যালুটা আসলে কত, -5। তো 5i এর সাথে i গুণ করলে 5i স্কয়ার হয়, এবং 5i স্কয়ারের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, 5i স্কয়ারের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে -5। তার মানে 5 স্কয়ার ইকুয়াল যদি -5 হয়, তাহলে 5 উভয় পক্ষ থেকে উঠাই দিলাম, তাহলে i স্কয়ার ইকুয়াল -1। আপনারা কিন্তু চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারা এই ভ্যালুটা মনে রাখেন, i স্কয়ার ইকুয়াল -1, i স্কয়ার ইকুয়াল -1, এটা মনে রাখেন। কিন্তু এটা কিভাবে আসছে এটা আপনারা অনেকেই জানেন না। তো i স্কয়ার ইকুয়াল তাহলে কি হলো, -1 হবে। তাহলে আবার যদি -5, এই যেখানে আবার কত -5, এটা কিন্তু আসলে 5i স্কয়ারের ভ্যালু। তাহলে i স্কয়ারকে যদি আবার i দিয়ে গুণ করেন, আবার যদি i দিয়ে গুণ করেন, আবার 90 ডিগ্রিতে ঘুরে যাবে, 90 ডিগ্রিতে ঘুরে যে কি হবে, সেটা আসলে -5i হবে। তো -5i কিভাবে, তাহলে 5i স্কয়ারের সাথে আপনি যদি আবার i যদি গুণ দেন, 5i স্কয়ারের সাথে যদি আবার i গুণ করেন, তার মানে 5i কিউব। তাহলে 5i কিউব আসলে কি, তো 5i কিউবকে যে 5i স্কয়ার ইন্টু i লিখতে পারি, i স্কয়ার ভ্যালু কি -1, তার মানে 5 গুণন -1 ইন্টু i, তার মানে মাইনাস কিন্তু 5i। ঠিক আছে, এই যে -5i। এবার -5i কে আবার যখন আপনি কি i দিয়ে গুণ করবেন, তার মানে এটা আসলে কার ভ্যালু, এটা হচ্ছে 5i কিউবের ভ্যালু। তার মানে এইটা 5i কিউবের সাথে
5i³ এর সাথে যদি আপনি আরেকটা i দিয়ে গুণ করেন তাহলে 5i⁴ হয়। তাহলে 5i⁴ মানে এখানে কিন্তু আবার 5 এ চলে আসছে, তার মানে 5i⁴ ইকুয়াল আবার 5, কারণ i⁴ ইকুয়াল 1। কিভাবে 1? কারণ হচ্ছে আমি যদি এটা হচ্ছে i⁴ কে আমরা লিখতে পারি i² গুণন i², তো i² এর ভ্যালু -1, i² এর ভ্যালু -1, -1 -1 +1, এই জন্য 5i² এর ভ্যালু হচ্ছে আমাদের কত? i⁴ এর ভ্যালু আবার 1 আসে। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে i দ্বারা যদি একটা সংখ্যাকে আমরা গুণ করি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। আর হচ্ছে i² এর ভ্যালু হচ্ছে -1, তো i² এর ভ্যালু -1 যদি আমরা মুখস্থ রাখি তাহলেই তো i⁴ এর ভ্যালু যে 1 এটা কিন্তু আমার মুখস্থ থেকে যাবে। এটা কি হবে? আমাদের হচ্ছে মুখস্থ হচ্ছে থেকে যাবে, ঠিক আছে? এবারে আপনি একটু চিন্তা করেন, আমরা যদি কি বের করতে চাই যে আমরা যদি বের করতে চাই সেটা হচ্ছে i⁻12 এর ভ্যালু। কার ভ্যালু? 12 এর ভ্যালু। দেখেন তো আমরা কিন্তু জানি i⁴ এর ভ্যালু ইকুয়াল 1, তাহলে i⁻12 কে আমরা লিখতে পারি i⁴ গুণন i⁴ গুণন i⁴। কারণ কি আমরা i⁴ আমরা জানি সূচকের x⁴a ইনটু x⁴b ইকুয়াল কি সূচকের পাওয়ার গুলা যোগ হয়ে যায় a প্লাস b, তাহলে 4 যোগ 4 8, 8 4 হচ্ছে 12, তাহলে সবগুলো i⁴ এর ভ্যালু 1, 1 গুণন 1 গুণন 1, তাহলে হচ্ছে আমার 1। তাহলে আমরা এখন থেকে এই সিদ্ধান্তে আসলাম i⁴ যদি 4a হয়, 4a i⁴ যদি 4a হয়, 4 এর যদি গুণিতক হয় তাহলে আমরা ভ্যালু লিখব 1। এখন যদি তাহলে i⁴ যদি আমাদের 48 হয় তাহলে 48 কে আমরা কি লিখতে পারি i⁴ 4 গুণন 12, তার মানে এর ভ্যালু আসল কত? এর ভ্যালু হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে আমার 12। তাহলে যেহেতু 4 এর গুণিতক আছে 4 এ, তখন আমরা লিখব 1, চোখ বন্ধ করে 1। এখন যদি i⁴ 49 হইতো তখন আমরা কি লিখতাম? i⁴ কে লিখতাম i⁴48 ইন্টু i, কারণ 48 আর 1 49, 8⁴48 হচ্ছে আসলে কি i⁴ গুণন 12 ইন্টু হচ্ছে i, তার মানে 4 12, যেহেতু 4 এর গুণিতক আছে তাহলে i⁴ 4 গুণন 12 এটার ভ্যালু 1 গুণন i, তাহলে আনসার হইতো শুধু i। আনসার কি হইতো? আনসার হইতো শুধু i। যদি আমাকে বলে i⁴ এর ভ্যালু কত, তাহলে i⁴ কে কি করতাম? i⁴ প্লাস 3, তার মানে এখানে লিখতাম i⁴ ইন্টু i⁴ 3, i⁴ মানে 1 ইন্টু i⁴ 3, তার মানে i⁴ 3। এখন i⁴ 3 কে লিখতে পারি i² গুণন i, i² এর ভ্যালু আবার কি -1, তাহলে এইটার ভ্যালু হচ্ছে -1। তাহলে দেখেন আর i⁴ যদি 7 এর ভ্যালু হচ্ছে আমার কত? -1 হচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এতটুকু যদি নলেজ আমার থাকে তাহলে আপনি যে কোনো বাংলাদেশের চাকরি পরীক্ষার জন্য আপনি এনাফ জ্ঞান আছে হচ্ছে এই জটিল সংখ্যার উপরে। এবারে চলে আসেন, দেখেন বলতেছে নিচের কোনটি বাস্তব সংখ্যা না। তাহলে বাস্তব সংখ্যা না তার মানে x অক্ষের উপরে না। এখন আমরা কি জানি ছোটবেলা থেকে এইটা অন্তত জানি যে ক্যালকুলেটরে রুটের নিচে যদি একটা ঋণাত্মক সংখ্যা দেই, রুটের নিচে যদি একটা ঋণাত্মক সংখ্যা দেই তাহলে ক্যালকুলেটরে আসতে হচ্ছে ম্যাথ ইরর, তার মানে ওই সংখ্যাটা এক্সিস্ট করতো না। তো এতদিন পর্যন্ত আমরা কি জানতাম? তাহলে আমাদের জানাটা ছোটবেলা পর্যন্ত ছোট ছিল, কম জানতাম, এজন্য আমরা লিখতাম এতদিন পর্যন্ত যে ঋণাত্মক সংখ্যা ইকুয়াল রুটের নিচে যদি ঋণাত্মক সংখ্যা থাকতো তাহলে ওইটা ম্যাথ ইরর। এইটা হচ্ছে খুব রং হচ্ছে একটি হচ্ছে জানা ছিল আমাদের, এটা হচ্ছে ভুল জিনিস। এখন হচ্ছে কি রুটের নিচে যদি একটা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলেও একটা সংখ্যা পাওয়া যায়, কিন্তু এটা অবাস্তবের একটা সংখ্যা। কিভাবে? রুটের নিচে ধরেন আমাদের আগে রুটের নিচে 4 থাকলে সংখ্যাটা হইতো আমাদের +-2, কারণ কি আমরা যদি +2 কে যদি স্কয়ার করি তাহলেও 4 হয়, -2 কে যদি স্কয়ার করি তাহলেও কিন্তু 4 হয়। কিন্তু আমরা যদি এবার রুটের নিচে যদি -4 দিতাম তখন বলতাম ভাই ক্যালকুলেটরে দিতাম, আর আসতে হচ্ছে ম্যাথ ইরর, যেটা করা যায় না।
কিন্তু এখন কিন্তু আমরা করতে পারবো কিভাবে। এখন হচ্ছে এই যে -4 একে আমরা লিখতে পারি 4 গুণন -1। এবার আমরা দেখেন তো 4 গুণন -1 কে আমরা i স্কয়ার লিখতে পারি কি পারি না, কারণ আমরা তো এখন ইমাজিনারি নাম্বারটাও জানি এবং ইমাজিনারি সাইনের উপরে স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে -4 কে এখন 4i স্কয়ার হিসাবে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি +-2i। বুঝতে পারতেছেন? তাহলে এইটা কিন্তু এতদিন আমরা কি জানতাম, এতদিন আমরা যে আগের নলেজ দিয়ে জানতাম হচ্ছে ঋণাত্মক রুটের নিচে যদি কোনো একটা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে হচ্ছে এইটা এক্সিস্ট করে না, কিন্তু এখন এটা এক্সিস্ট করে না বাস্তবে, কিন্তু অবাস্তবে করে। সো অবাস্তবে করে মানে এটা একটা অবাস্তব নাম্বার আই থাকা মানে, তাহলে রুটের নিচে নেগেটিভ যেটা আছে সেটাই হচ্ছে আমার কি অবাস্তব সংখ্যা। বলতেছে নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়। কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইনস্ট্রাক্টর 2023 সালের কিন্তু প্রশ্ন, ঠিক আছে। তাহলে অবাস্তব সংখ্যা যেটা বাস্তব সংখ্যা নয় সেটা হচ্ছে রুটের নিচে মাইনাস থাকা। এবারে আসেন আমাদের এই প্রশ্নটা 41তম বিসিএস এর যে প্রশ্ন ছিল এবং হচ্ছে আমাদের এইটা হচ্ছে পল্লী বিদ্যুতের ওটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং পোস্ট জেনারেলের জন্য না, কিন্তু বিসিএস তো সবার জন্য, ঠিক আছে। 41তম বিসিএস এ প্রশ্ন আসছে, তাহলে আগের হিসাবে আপনি এটা কি করতেন, -8 গুণন -2, তারপরে আমরা যেহেতু জানি √a গুণন √b, আসলে এই এও যেহেতু রুটের নিচে আছে বিও যেহেতু রুটের নিচে আছে √ab একসাথে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই নিয়মে আপনি করে দিতেন যে -8 গুণন -2 মাইনাস মাইনাসে প্লাস ভাই, তাহলে হয়ে গেল হচ্ছে 16, তারপরে +-16 তার মানে সরি √16 মানে হচ্ছে +-4। তখন আপনার চিন্তা করবে যে আচ্ছা এরকম হইলে ছোটবেলায় একবার শুনছিলাম যে +-4 অপশনে যদি আসলে প্লাস-মাইনাস দুইটাই থাকে তাহলে +4 দিব, তখন টোটালি কিন্তু আপনার এই ক্যালকুলেশনটা হচ্ছে রং। তখন কি হবে, টোটালি কিন্তু রং হবে, কারণ এই +4 কিন্তু আনসার না, +4 কিন্তু আনসার না, এখান থেকে আনসার কিন্তু হবে ভিন্নটা। এখানে আনসার হইতে পারে তার মানে 4 +4 অথবা -4, +4 কিন্তু আনসার হবে না। এবার চলেন আসলে অ্যাকচুয়াল করার প্রসেসটা কি। অ্যাকচুয়াল করার প্রসেস হচ্ছে আমার এখানে আছে -8 গুণন হচ্ছে -2, তাহলে এখন আমি যেটা করব 8 -1 আছে 8 গুণন -1, তাহলে আমরা -1 এর পরিবর্তে i স্কয়ার দিব, তারপরে 2 এর -1 পরিবর্তে হচ্ছে আমরা কি দিব i স্কয়ার দিব, সরাসরি কি দিয়ে দিব i স্কয়ার দিয়ে দিব। বুঝতে পারতেছেন কারণ কি, কারণ হচ্ছে i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1, তাহলে -8 ইকুয়াল 8 গুণন -1, তার মানে 8 -1 এর পরিবর্তে i স্কয়ার। অনুরূপভাবে -2 ইকুয়াল 2 গুণন -1, 2 গুণন হচ্ছে i স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন তো √8 কে করতে পারি হচ্ছে আমরা 4 গুণন 2, তাহলে 4 কে রুটের বাইরে আমরা যদি বের করি তাহলে 2 আর হচ্ছে √2 আর i, তাহলে 2 √2 i স্কয়ার কে রুট করলে i হবে। এবার গুণন এখানে হচ্ছে √2 i স্কয়ার কে রুট করলে হচ্ছে i, তাহলে এবার একটু চিন্তা করেন 2 √2 আর √2 যদি আপনি গুণ করেন তাহলে √2 আছে দুইটা, √2 এর উপর স্কয়ার, আর i গুণ করলে হচ্ছে আমার i স্কয়ার, তাহলে i আর i গুণ করলে i স্কয়ার ইকুয়াল মাইনাস, i স্কয়ার ইকুয়াল কত -1, সো -1 আর গুণন 2 গুণন √2 এর উপর স্কয়ার আছে, তাহলে √ উঠে গেল 2 হয়ে গেল। এবার তাহলে দেখেন 2 দুগুণে 4 -1, তাহলে -4 হচ্ছে আনসার। এটার আনসার হবে কত, অ্যাকুরেট আনসার জানার জন্য তাহলে আপনাকে কি করতে হবে, এই যে i স্কয়ারের ভ্যালু -1 অবাস্তবের এই জিনিসটা কিন্তু আপনার জানা থাকতে হবে। বুঝতেছেন কিনা বলতে হবে, বুঝতেছেন কিনা বলতে হবে। এবং এই ম্যাথটা দেখেন 44তম বিসিএস এ আসা হচ্ছে একটি ম্যাথ, এই ম্যাথটা দেখেন 44তম বিসিএস এ আসা একটি ম্যাথ, আপনারা বুঝতেছেন কিনা বলতে হবে। দেখেন আপনারা কিন্তু a⁻−x ইকুয়াল, আপনারা কি জানেন বলেন তো সূচকে, আপনারা সূচকে এইটা অন্তত জানেন a⁻−x ইকুয়াল 1/a⁻x, কি জানেন
a টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1 / a টু দি পাওয়ার এক্স। তাহলে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 / a টু দি পাওয়ার এক্স, এখানে আমার i টু দি পাওয়ার 49 আছে, তা মাইনাস 49, তাহলে একে আমরা 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 49 আকারে কিন্তু লিখতে পারি। তারপরে i টু দি পাওয়ার আমরা জানি i টু দি পাওয়ার 4 ইকুয়াল কিন্তু 1, তাহলে 4 × 12 = 48 আর 1 = 49, তাহলে i টু দি পাওয়ার 48 ইন্টু i আকারে কিন্তু লিখতে পারি। নিচে i টু দি পাওয়ার 49 কে 49 কে i টু দি পাওয়ার 48 এর ভ্যালুটা আসলে কত 1, তাহলে i টু দি পাওয়ার 48 এর ভ্যালু যেহেতু 1 গুণন কিন্তু আমরা i লিখতে পারি। এবারে দেখেন কি থাকতেছে, উপরে 1 নিচে হচ্ছে আমাদের শুধু i, কারণ 1 এর সাথে i গুণ করলে i হয়। এখন আমাদের এই রকম কোনো টার্মে আমরা রাখবো না, সবসময় মাথায় রাখতে হবে গণিতে আমরা নিচে কোনো সময় অবাস্তব অংশ রাখবো না। এজন্য আমরা উপরে একটা i দিয়ে গুণ করব, নিচেও একটা i দিয়ে গুণ করব, তাহলে i কে i দিয়ে গুণ করলে i স্কয়ার হয়ে যায়। তাহলে উপরে i দিয়ে গুণ করলে i থাকতেছে আর নিচে i স্কয়ারের ভ্যালু হচ্ছে আমার কত -1, তার মানে -i হচ্ছে আমার ভ্যালু। তাহলে এই যে 44তম বিসিএস এ আসা একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটার ভ্যালু হচ্ছে আপনার -i। এই 1 মার্কের কিন্তু প্রশ্নটা আপনাকে অনেক আগে নিয়ে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, কারণ হচ্ছে এই জিনিসটা যদি ইন ফিউচারেও আবার কোনো সময় করে থাকে, যদিও এটা আসলে বলা হয় সিলেবাস বইয়ের ভিতর, তবে সংখ্যা যেহেতু সিলেবাসে আছে, সংখ্যার মধ্যেই কিন্তু আসলে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। তো কোনো সময় যদি এরকম বলা হয় যে আসলে সিলেবাস বইয়ের ভিতর, কিন্তু প্রশ্ন আবার কিন্তু যদি মানে সায়েন্সের কোনো টিচার যদি প্রশ্ন করে, তখন কিন্তু উনি কিন্তু কারণ সংখ্যার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যার বাইরে কিন্তু না। এরকম যদি হইতো যে সিলেবাসে আমাদের বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের কি সিলেবাসে দেওয়া আছে, তাহলে আসলে অবাস্তব থেকে প্রশ্ন করবে না। তো আপনারা একটু খেয়াল করবেন যখন বিসিএস এর সার্কুলার হয় যে ওখানে সংখ্যা লেখা আছে নাকি বাস্তব সংখ্যা লেখা আছে। বাস্তব সংখ্যা যদি লেখা থাকে তার মানে এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাস বহির্ভূত, কিন্তু যদি আমার সংখ্যা লেখা থাকে তখন কিন্তু আমাদের এইটা সিলেবাসের ভেতরে পড়বে। আমি কি বুঝাইতে পারতেছি কিনা? তাহলে আজকের যেটা আপনাদেরকে যেটা আমি কিছু সংজ্ঞা শিখিয়েছি, সেই সংজ্ঞাগুলো আপনারা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, এবং এই মুখস্থটা না বুঝে না, যদি আপনি বুঝতে পারেন তবেই এই যে এখানে কিন্তু আমরা যে জিনিসগুলো দেখেছি, আমাদের যত বাস্তব সংখ্যা আছে সেইগুলো কিন্তু আমাদের এক্স অক্ষের উপরে। তাহলে আমরা একটু এখন দেখব ক্লাসের এই অংশে দেখব, একদম শেষের দিকে চলে আসছি, আমরা আসলে রিয়েল নাম্বারগুলো দেখার চেষ্টা করব, তার মানে এক্স অক্ষের উপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলা দেখার চেষ্টা করব। তাহলে আসেন আমরা সেইগুলো একটু দেখি। এবার এই দেখার আগে আমি আপনাদেরকে একটু কিছু কথা বলে যাই। অনেকেই মনে করবেন যে এই যে অবাস্তব সংখ্যা যে আছে, অবাস্তব সংখ্যা এবং অবাস্তব বা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব বা আমাদের এই যে জটিল সংখ্যা যেখানে বাস্তব অবাস্তব দুইটাই থাকতেছে, তাহলে জটিল সংখ্যার একটু চিন্তা করেন। এখান থেকে একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। তো ওই মজার ব্যাপারটা একটু পরে দেখাচ্ছি, ক্লাসের একটু শেষের দিকে দেখাচ্ছি। আমি আগে দেখি যে এই অবাস্তব বা জটিল সংখ্যা কি আমাদের আসলেও কোনো দরকার আছে? আমরা বলতেছি এটা কাল্পনিক ভাই, কিন্তু এটা কি আমাদের কোনো দরকার আছে কিনা পড়াশোনার জগতে বা বাস্তব লাইফে? অবশ্যই দরকার আছে। আমাদের যে ইলেকট্রিসিটি দাঁড়ায় আছে সেইগুলার সকল যাবতীয় ক্যালকুলেশন কিন্তু আমাদের অবাস্তব সংখ্যা দিয়েই করতে হবে। অবাস্তব সংখ্যাকে যদি আপনি কি করতে চান, বাদ দিতে চান, তাহলে আপনি কোনো ক্যালকুলেশনই ইলেকট্রিসিটির মিলাইতে পারবেন না। এবং আমরা যে যত অ্যাম্পিয়ার বা ভোল্টেজের আমরা যে মান দেখতেছি এখনকার যে যন্ত্রপাতিগুলোতে, আপনি তো শুধু দেখেন 220 ভোল্ট বা কত অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। তো এই জিনিসগুলো যে ক্যালকুলেশন করার সময় কিন্তু আপনার এই ইমাজিনারি নাম্বারের সাহায্য নিয়েই করতে হয়, না হলে কিন্তু আপনি কোনো এই ইলেকট্রিসিটির এসি ইলেকট্রিসিটি মানে অল্টারনেটিভ কারেন্টের আপনি কোনো ক্যালকুলেশনই কিন্তু করতে পারবেন না। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু ফিল্ড দেখাই দেই যেন আপনাদের ধারণা থাকে, কারণ সবকিছু যে পরীক্ষার জন্য যে পড়তে হবে তা না, পরীক্ষার জন্যই অবশ্যই পড়বো, কিন্তু বাস্তব ক্ষেত্রগুলো একটু জানা লাগবে। এটাই হচ্ছে নলেজ। না হলে হচ্ছে হাত আন্দাজে মুখস্থ করা, আমি মুখস্থ করে চলে যাব কিন্তু আমার কোনো জ্ঞান বাড়বে না। তো জ্ঞান বাড়ার জন্য আমি আপনাদেরকে একটু বলতেছি যে এইগুলার প্রয়োগ ক্ষেত্র, এই সংখ্যার প্রয়োগ ক্ষেত্র কোথায় লাগে, কোথায় প্রয়োজন হয়, কোথায় প্রয়োজন হয়, ঠিক আছে? আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি আমরা কিন্তু সবাই এইগুলা ব্যবহার করেই আসছি, না হলে কিন্তু পাওয়া যেত না। তাহলে 1 নম্বরে যেটি বলবো সেটা হচ্ছে ফিজিক্স কিন্তু দাঁড়ায় আছে ফিজিক্স,
এন্ড যদি আমরা বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং NRING, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এখানের কি ক্যালকুলেশনগুলা, আপনি যদি সাউন্ডের ক্যালকুলেশন করতে চান তাহলে কিন্তু কি লাগবে, এই আপনার আই লাগবে, মানে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যার হচ্ছে সাহায্যেই করতে হবে। আপনি যদি এসি কারেন্ট যদি করতে চান, তার মানে সবই কিন্তু আমাদের এসি কারেন্ট, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি লাগবে, আমাদের কিন্তু এই জটিল সংখ্যার প্রয়োজন হবে। তারপরে আমরা যদি কি করতে চাই, আমরা যদি মনে করেন যে লাইট, আমরা সাউন্ড দেখছি, আমরা যদি লাইট আর অপটিক্সের যদি ক্যালকুলেশন করতে চাই তাহলেও কিন্তু আমাদের কি লাগবে, এই অবাস্তব সংখ্যা লাগবে। এবং আমরা যদি ফ্লুইড হচ্ছে ফিজিক্সের, যদি আমরা ফ্লুইড হচ্ছে ডাইনামিক্স, মানে ফিজিক্সের জিনিসপাতি, তাহলে কি লাগবে, আমাদের অবশ্যই কিন্তু লাগবে হচ্ছে আমাদের এই বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। এবার এই জিনিসটা অন্তত আপনার জানবে ম্যাথে কি লাগে কিনা, অবশ্যই কিন্তু ম্যাথে লাগে। যেমন ম্যাথে কিন্তু আমাদের লাগতেছে, ম্যাথে হচ্ছে আমরা যদি একটা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করতে যাই, ইকুয়েশন যদি আমরা সলভ করতে যাই তাহলেও কিন্তু লাগবে। আপনাদেরকে একটা বলি, ধরেন x³ - 1 = 0 একটা সমীকরণ দেওয়া আছে, এইটার সলভ করতে হবে। এটা সলভ করতে গেলেই কিন্তু আমাদের কি লাগবে, অবাস্তব সংখ্যার কিন্তু আমাদের প্রয়োজন হবে। যেমন ধরেন এই জন্য আমরা এতদিন পড়ছি অবাস্তব মান আসলে গ্রহণযোগ্য নয়, বাস্তবটা গ্রহণযোগ্য, কিন্তু অবাস্তব এখানে যদি আপনি যদি ক্যালকুলেশন করতে চান তাহলে x³ আচ্ছা x³ আমি একটু দেখেন, এটা যদি আসলে প্লাস, এখান থেকে কিন্তু x³ ইকুয়াল কিন্তু -1 হবে। এখন আমরা জানি -1 এর উপরে কিউব করলে -1 হয়, তাহলে এর একটা কিন্তু আমাদের একটা কিন্তু সমাধান হচ্ছে -1, কিন্তু x³ তার মানে তিনটা রাশির গুণফল কিন্তু আমাদের -1 হবে। তার মানে এখানে কিন্তু আরো দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু কিন্তু অবাস্তব। এখন সময় সংকীর্ণ, ক্লাসের রিলেভেন্ট না জন্য দেখাচ্ছি না, কিন্তু আমাদের কিন্তু এটা ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই অবাস্তব জিনিস লাগবে। আবার যদি আমরা সিগন্যাল প্রসেসিং যদি করি, কম্পিউটার সায়েন্সের সিগন্যাল প্রসেসিং, তার মানে যত যন্ত্রপাতি আছে সিগন্যাল প্রসেসিং করেই কিন্তু আমাদের যে এই যে মেডিকেলের যে যন্ত্রপাতিগুলো রয়েছে, তার মানে MRI করি, তারপরে হচ্ছে আমরা ECG করতেছি, আমাদের কিন্তু MRI বা হচ্ছে যেগুলো স্ক্যান করে নেওয়া হচ্ছে, তো MRI এর কিন্তু অনেকগুলো টেস্ট রয়েছে। তো হয়তো আমরা কোনো একটা হাড়ের করতে, আমরা কিডনির করতেছি, বা আমরা কোনো লিভারের করতেছি, বা যে অংশেরই করি না কেন, MRI মেডিকেল সায়েন্সের এটা কিন্তু আসলে কম্পিউটার সায়েন্স দিয়ে তৈরি করতে হবে, মানে আপনার যন্ত্রপাতিগুলা। তো সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে, এই জিনিসগুলাতেও আমাদের কি লাগবে, অবশ্যই জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যা লাগবে। এগুলা ছাড়া কোনোদিনও আমরা করতে পারবো না। তাহলে অন্তত আপনারা কিন্তু এই জিনিসটা কোনোদিন আপনারা বলিয়েন না, বিশেষ করে আজকের ক্লাস আপনারা যারা করতেছেন, এতদিন ধারণা ছিল, ধরেন আপনি তো আসলে যারা ইঞ্জিনিয়ারিং করবেন না তাদেরকে আসলে জানার দরকার নাই, তারা তো আসলে ম্যাক্সিমাম কি বলবে যে ভাই বাস্তব সংখ্যার বাইরে অবাস্তব সংখ্যা অপ্রয়োজনীয়, এমনি তৈরি করা হয়েছে, এমনি তৈরি করা হয় নাই ভাই। এইগুলার উপরেই আমাদের হায়ার এডুকেশন দাঁড়ায় আছে, এই যে অবাস্তব সংখ্যাগুলোর উপরেই কিন্তু আমাদের হায়ার এডুকেশনটা দাঁড়ায় আছে। তো আমি আপনাদের কিছু অল্প ভাষায় অন্তত যেন আপনারা উড়াইয়া না দেন যে অবাস্তব সংখ্যা বলতে আসলে কিছু নাই, এই কথা যেন যদি না বলেন, এজন্য প্রয়োগ ক্ষেত্রগুলো আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। এই ক্লাস অন্তত যারা করছেন তারা অন্তত যেন বুঝতে পারেন যে আসলে কোথায় কোথায় লাগতেছে। এবারে আসেন আমরা রিয়েল নাম্বার যেগুলা নিয়ে আমরা ক্যালকুলেশন করি এবং এইগুলার সংজ্ঞা মুখস্থ ছোটবেলা থেকে করে আসছি। তো আপাতত প্রথমে যদি রিয়েল নাম্বারকে আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, তাহলে প্রথমত আমরা দুইটা প্রকারের মধ্যে যাব। ক্লাসিফিকেশনে যদি যাই তাহলে প্রথমে যেটা আমরা বলি মূলদ, রেশনাল, ঠিক আছে, মূলদ তার মানে যেটা হচ্ছে আমার রেশনাল, আর হচ্ছে আমার অমূলদ বা ইররেশনাল। এখন রিয়েল নাম্বারকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করা হয়, আমি এখানে একটু লিখে দিচ্ছি, রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে মূলদ সংখ্যা তো আবার বানান করছি ভুল, ঠিক আছে, এই আসলে ধ না, এটা হচ্ছে দ, তাহলে মূলদ। তাহলে এই রেশনাল সংখ্যা এইটাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা। এখন হচ্ছে অমূলদ, আমরা কিন্তু এগুলার প্রত্যেকটা ক্লাস আমরা অ্যাটলিস্ট 10টা ক্লাস নিব,
সংখ্যার একদম ভাজা ভাজা করে ফেলবো। অ্যাটলিস্ট ভাই এবং বোন অ্যাটলিস্ট আমরা কয়টা ক্লাস নিব? 10টা ক্লাস। সো ওখানে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি একদম বিস্তারিত পড়বো। আজকে আমরা একটু ক্লাসিফিকেশন জাস্ট দেখে রাখতেছি যে মূলদ এবং অমূলদ। তো অমূলদের ইংরেজি হচ্ছে ইররেশনাল, ঠিক আছে? ইররেশনাল বানান ভুল হওয়ার কথা না। তো এটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এখন অমূলদের মধ্যে কোনগুলো আছে? মূলদ সংখ্যা তারা যাদেরকে আসলে p/q আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়। তো এটা আসলে লিখতে চাচ্ছিলাম না, প্রকাশ করা যায়, কারণ এগুলো তো আমরা পড়বো বিস্তারিত। তো আর অমূলদ সংখ্যার মধ্যে, তো মূলদ সংখ্যার মধ্যে আমাদের সব ধরনের মনে করেন 1 2 3 এগুলো রয়েছে। অমূলদ সংখ্যা যেমন আমাদের কি কি আছে? অমূলদ সংখ্যার যদি উদাহরণগুলো আমরা দেই, ধরেন পাই, তারপরে হচ্ছে আমাদের ই এর ভ্যালু, তারপরে ধরেন 1.342 ডট 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 একটা অসীম সংখ্যক চলে গেছে একটা সংখ্যা। তো এইটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আর এই মূলদ সংখ্যার মধ্যেই কিন্তু আবার তার মানে বাস্তব সংখ্যার, এজন্যই বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা আপনারা দিতে পারেন, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। সেটা হচ্ছে সকল মূলদ ও অমূলদ। দেখেন মূলদ বাস্তব সংখ্যা কিন্তু দুইটা ভাগে ভাগ হইলো, একটা হচ্ছে মূলদ একটা অমূলদ। তাহলে আপনারা দিতে পারেন সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে মানে সমষ্টি বা সেট বলবেন, কারণ এই সেটের অমূলদ সংখ্যা তো অসীম সংখ্যা আছে, আবার মূলদও কিন্তু অসীম সংখ্যা আছে, এজন্য সেট বলবেন। যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়, ঠিক আছে? এইটা একটা গেল। এবারে যদি আসেন যে এই যে মূলদ সংখ্যার মধ্যে আসলে কতগুলো সংখ্যা আছে। মূলদ সংখ্যার মধ্যে প্রথমত যদি আমরা ভাগ করতে যাই, তাহলে মূলদ সংখ্যার মধ্যে প্রথমে একটা আসবে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ইন্টিজার, ঠিক আছে? আর পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নের অংশ, তাই না? ভগ্নাংশ। তো ভগ্নাংশের মধ্যে যদি আবার আমরা দেখি, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ হইতে পারে সাধারণ ভগ্নাংশ হইতে পারে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের মধ্যে আবার কিন্তু ভাগ হইতে পারে। দশমিক ভগ্নাংশের মধ্যে হইতে পারে আমার সসীম ভগ্নাংশ, সসীম তার মানে এটা আসলে অসীম না, আর এটা হচ্ছে আমার অসীম ভগ্নাংশ। একটু দেখেন, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে, লিখে নিতে হবে, ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। সসীম দশমিক ভগ্নাংশ মানে পয়েন্ট থাকবে, ধরেন 1.53, ঠিক আছে? আর অসীমের মধ্যে যদি আমরা বলি 3.333 ডট 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 মানে 3 চলতেই থাকবে। এটাকে আমরা কি বলতে পারি? এইটাকে কিন্তু আমরা আবৃত আকারে লিখতে পারি, 3.3 উপর আবৃত একটা বার, অথবা 3.3 উপর একটা কিন্তু ডট। এজন্য এটাকে আমরা কি বলতে পারি? অসীমকে কি বলতে পারি? অসীমকে বলতে পারি কিন্তু অসীম আবৃতও কিন্তু বলতে পারি, ঠিক আছে? তাহলে সসীম আর একটা হচ্ছে আমার অসীম, এটা কিন্তু আমরা অসীম আবৃত বলতে পারি, আবৃত কিন্তু বলতে পারি। আচ্ছা, তো এগুলো আমরা বিস্তারিত পড়বো সামনে, কোনো সমস্যাই নেই। সাধারণের মধ্যে কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন প্রকৃত কোনগুলা দেখেন তো? আমাদের ভগ্নাংশ মানে হচ্ছে, ধরেন ভগ্নাংশ মিন্স হচ্ছে আমাদের ধরেন a বাই বি। আসলে এ কে আমরা বলি হচ্ছে লব, আর নিচে যেটা থাকে তাকে বলি হর। এখন লব হর তো কেমন যেন একটা নাম। মেন হচ্ছে আসলে ভগ্নাংশের এটা হচ্ছে আমার নিচে থাকে মোট পরিমাণ, আর এই মোট পরিমাণের মধ্যে আমাদের আংশিক পরিমাণ, এটা হচ্ছে আমার আংশিক পরিমাণ। ব্যাপারটা বুঝেন, আমি একটু এখানে লিখি, আপনারা একটু দেখেন, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমার ভগ্নাংশ যে আছে a বাই বি, এ হচ্ছে ধরেন এ মূলত আংশিক পরিমাণ, বোঝার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আমার মোট পরিমাণ। তো আমি ধরেন বললাম যে ভাই আমাকে 10 ভাগের মধ্যে 7 ভাগ দিয়ে, নিচে যেটা আছে সেটা মোট পরিমাণ। তাহলে মোট কয় ভাগ আছে ভাই? 10 ভাগ। আমি মোটের মধ্যে আংশিক পরিমাণ, আমি এর মধ্যে একটা অংশ নিচ্ছি, কয় অংশ নিচ্ছি? 7 ভাগ নিচ্ছি। তাহলে 10 ভাগের মধ্যে 7 ভাগ, এইটা হচ্ছে আমার প্রকৃত একটা ভগ্নাংশ। কিন্তু আমি বলতেছি ভাই আমার আছে জিনিস 10 ভাগ, আমাকে দিতে হবে 15 ভাগ। ভাই 10 ভাগের 15 ভাগ দেন, তো এটা তো একটা অপ্রকৃত জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তো
তো এইরকম জিনিসকে বলা হচ্ছে অপ্রকৃত, যেটার আসলে নিচের মোট পরিমাণটা আংশিক পরিমাণই বেশি, মোটটাই কম হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে তখন আমরা বলবো মোটের আমাকে ভাই মোট 10 ভাগ, তাহলে 10 ভাগেরও আমার 1.5 গুণ দেন, আমার এই 10 ভাগেরও 1.5 গুণ অন্য জায়গা থেকে নিয়ে এসে দেন বা কিভাবে দিবেন দেন, ঠিক আছে। তাহলে এই প্রকৃতটা হচ্ছে সবসময়, এই জন্য প্রকৃত ভগ্নাংশ যেটা হয়, হর প্রকৃত ভগ্নাংশ হর গ্রেটার দেন হচ্ছে লব হয়, তার মানে প্রকৃত ভগ্নাংশ আমরা বলতে পারি 5/7, এটা বলতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ যেমন আমরা বলতে পারি ধরেন 22 মনে করেন 7, আমরা কত বললাম, আমরা বললাম হচ্ছে অপ্রকৃত 22/7। এখন এই 22/7কে আবার আমরা এইভাবে লিখতে পারি, দেখেন তো 22কে যদি আপনি কি করেন, 22কে 7 দিয়ে ভাগ করেন, 3 7 21, আর অবশিষ্ট থাকে কত 1, তার মানে 22কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, তাহলে 3 অবশিষ্ট আছে 1, অবশিষ্ট উপরে দিলেন, যত দিয়ে ভাগ করছিলেন সেটা নিচে, এটা আমরা পড়া হয় কি 3 পূর্ণ অংশ হচ্ছে 3 পূর্ণ 1/7, তার মানে একে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1/7। এজন্য অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখেন প্রত্যেকটা জিনিস আপনার বুঝতে হবে, অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। বুঝতেছেন কি বুঝতেছেন না? দেখেন সেটা হচ্ছে কি, বুঝতে পারতেছেন কি যে আমার ভগ্নাংশ সাধারণ আর দশমিকগুলোতে আমার পয়েন্ট থাকবে, পয়েন্টটা থাকবে, রেডিক্স পয়েন্ট থাকবে, আর এর মধ্যে সাধারণ যে ভগ্নাংশ সেটা প্রকৃত হবে যেটার নিচের মোট পরিমাণটা বেশি, হর আসলে লবের চাইতে বেশি হবে, আর অপ্রকৃত হচ্ছে হরের চাইতে লব বড় হয়ে যাবে, বা সেটাকে আমরা মিশ্র আকারে লিখতে পারি। জিনিসগুলো টার্মগুলো কিন্তু আপনার বুঝতে হবে, নোট করে নিতে হবে, তাহলেই আপনি সব ধরনের নাম্বার আপনি বুঝতে পারবেন। দেখেন এই তো একটা গেল জিনিস। এবারে আসেন পূর্ণ সংখ্যার মধ্যে কি কি ভাগ হইতে পারে। তো পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কি কি ভাগ হইতে পারে, পূর্ণ সংখ্যার মধ্যে কি কি ভাগ হইতে পারে ভাই? পূর্ণ সংখ্যা কারা? যার আসলে ফ্র্যাকশন নাই, যেমন হচ্ছে ধরেন 1, তারপরে 2 3, তারপরে 4 5 6 7 8 9 10 11, পূর্ণ, কোনো ফ্র্যাকশন নাই। যে 1.5 কিন্তু হইতে পারবে না, এটা পূর্ণ না, ঠিক আছে। আবার -1, তারপরে হচ্ছে আমার -2 -3 এভাবে 4 5 6 এভাবে যাইতেই পারে, আবার কিন্তু 0 আছে। তো পূর্ণ অংশের মধ্যে আমার একটা আছে, আমার হচ্ছে কি পূর্ণ অংশের মধ্যে একটা অংশ হচ্ছে আমার 0, একটা হচ্ছে আমার কি 0 বানানো কি নয়, দীর্ঘ উকার মনে হয়, তাই না? একটা হচ্ছে আমার 0, আর একটা হচ্ছে আমার কি, আর একটা হচ্ছে আমার ঋণাত্মক, আর আরেকটা হচ্ছে আমার ধনাত্মক, আর একটা হচ্ছে আমার কি ধনাত্মক। এই ধনাত্মককে বলা হয় আমার স্বাভাবিকও বলা হয়, স্বাভাবিক নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তো এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনগুলা? স্বাভাবিক, ধনাত্মক বা স্বাভাবিক, এগুলো হচ্ছে পজিটিভ, 1 2 3 4 5 6 এভাবে ডট 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 পজিটিভ। ঋণাত্মক হচ্ছে আমার কি, ঋণাত্মক হচ্ছে আমার এই যে -1 -2 -3 -4 ডট 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 যাইতেই আছে। ধনাত্মক হচ্ছে আমার কি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে আমার কি 5, হ্যাঁ ডট 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 কিন্তু যাইতেই আছে। এবারে দেখেন এই যে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক, তারপরে হচ্ছে আমাদের কি এই ধনাত্মক সংখ্যা, আমরা ওই দিকে আর না যাই, এই দিকে একবার একটু চিন্তা করবেন, এই দিকে একটু চিন্তা করবেন। এই যে ধনাত্মক সংখ্যা এবং এই শূন্য মিলায়া যে সংখ্যাটা হয় সেইটাকে আবার বলা হয় অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক। তাহলে অঋণাত্মক সংখ্যা আসলে কি হচ্ছে ভাই? অঋণাত্মক সংখ্যা হচ্ছে আমার ধনাত্মক সংখ্যার সাথে 0টা ইনক্লুড হবে। তাহলে যদি কোনো সময় পরীক্ষায় প্রশ্ন বলে, আপনারা নোট ডাউন করে নেন যে অঋণাত্মক সংখ্যা কাকে বলে, তাহলে 0 সহ আমার যে ধনাত্মক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাতে কিন্তু 0 থাকতেছে না, 0কে ধনাত্মক হিসেবেই ধরা হয়, কম্পেয়ার করা হয়, 0কে জোড় সংখ্যা হিসেবেই কম্পেয়ার করা হয়। কিন্তু যখন ধনাত্মক সংখ্যা বলবে তখন কিন্তু 1 2 3 4 5 6 বা ন্যাচারাল নাম্বার যেটা n দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই ধনাত্মকের সাথে 0 অ্যাড করলে এই সমষ্টি, এই সেটকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ইংরেজিতে হোল নাম্বার। এটাকে w দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? w দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে ধনাত্মক সংখ্যার মধ্যে
আবার কিন্তু ভাগ করা যায়। সেটা কি ভাগ করতে পারেন? আপনি ভাগ করতে পারেন ধনাত্মক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা আছে, আবার বিজোড় সংখ্যা আছে। আবার কি সংখ্যা আছে ভাই? বিজোড় সংখ্যা আছে। এই জোড় সংখ্যার মধ্যে কিন্তু কি থাকে ভাই? এই জোড় সংখ্যার মধ্যে আপনি সংখ্যা থাকতে পারে হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলাকে ভাঙা যায় না, যেই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার কি থাকতে পারে? আবার হচ্ছে আপনার যৌগিক সংখ্যা, আবার হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে জোড়ের মধ্যে মৌলিক সংখ্যা থাকবে, যৌগিক সংখ্যা থাকবে। আর এই যে বিজোড় সংখ্যার মধ্যে আমার কি থাকবে? বিজোড় সংখ্যার মধ্যে থাকবে, দেখেন বিজোড় সংখ্যার মধ্যে থাকবে আমার একটা সংখ্যা 1। 1 সংখ্যাটা আসলে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, যেটা আসলে মৌলিক সংখ্যাও না, তারপরে যৌগিক সংখ্যাও না। তাহলে 1 আছে, তারপরে হবে আমার মৌলিক সংখ্যা যাদেরকে আসলে ভাগ করা যায় না, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর আবার হবে হচ্ছে আমার যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই হচ্ছে সমস্ত প্রকারের সংখ্যা। যদি জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার কথা বলেন তাহলে একটাই, সেটা হচ্ছে 2। জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমার একটাই, সেটা হচ্ছে মাত্র 2। ঠিক আছে, তাহলে যদি বলে যে জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? একটা, সেটা হচ্ছে 2। তাহলে আজকের ক্লাস থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যাচ্ছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 2 হচ্ছে আমাদের কি? 2 হচ্ছে আমাদের একটাই জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। জোড়ের মধ্যে মৌলিক সংখ্যা, আর বিজোড়ের মধ্যে মৌলিক সংখ্যা অনেক আছে, যেমন ধরেন 7, তারপরে হচ্ছে আমার 11। হ্যাঁ, আর যৌগিক সংখ্যা তো বাকিগুলো যেগুলো ভাগ করা যায়, যেমন হচ্ছে আমার 9, 3 3 9, তারপরে হচ্ছে 15, 3 5 15। তাহলে এই যে আমরা যে ডায়াগ্রাম দেখলাম, এগুলো হচ্ছে আমাদের সংখ্যার হচ্ছে আমাদের ডায়াগ্রাম, রিয়েল নাম্বার। তাহলে প্রধানত আমার রেশনাল আর ইরেশনাল, এজন্য অনেকেই দেখবেন এতদিন পর্যন্ত বা আপনারাও বেশিরভাগ যে সংজ্ঞাটা ইউজ করতেন সেটা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা বলা হচ্ছে। আর আমি আপনাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আজকে যেটা আবার দেখালাম সেটা হচ্ছে যে সকল সংখ্যা এক্স অক্ষের ওপরে অবস্থান করে তাদেরকে হচ্ছে আমার বাস্তব সংখ্যা বলা হয়, তাদেরকে বাস্তব সংখ্যা বলা হয়। এবারে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এইখানে দেখেন সবকিছুর ভেতরে দেখেন এই যে পুরা হোল যে বৃত্তটা দেখতেছেন, পুরা বড় বৃত্তটা আসলে কমপ্লেক্স নাম্বার বলা হয়েছে। তার মানে এখান থেকে কিন্তু যদিও এইটা নিয়ে আসলে মতবিরোধ আছে, মতবিরোধ এই কারণেই যে হচ্ছে গণিতের একদিক থেকে হচ্ছে চিন্তা করবেন তাহলে অবশ্যই আসতেছে যে সেট আর সাবসেট তো বুঝি, মানে একটা বড় সেট থেকে যদি ছোট ছোট সেট তৈরি করতে পারি তাহলে ছোট সেটগুলো বড় সেটের সাবসেট। যেমন ধরেন আমার কমপ্লেক্স নাম্বার জেড হচ্ছে আমার এ প্লাস হচ্ছে আমাদের বিআই। এটা হচ্ছে আমার যদি বি এর মান যদি আমার 0 হয়ে যায়, দেখেন তো বি যদি 0 হয় তাহলে এ প্লাস যদি 0i হয়, তার মানে এ, শুধু এ, এই শুধু এটা আসলে কি বাস্তব সংখ্যা। এটা কি আমাদের, এটা কিন্তু আমার বাস্তব পার্ট, এ হচ্ছে আমার বাস্তব পার্ট। তার মানে এই বাস্তব পার্ট বা বাস্তব সংখ্যা। তাহলে জেডটা দেখেন একটা জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হবে অবাস্তব অংশ যদি 0 হয়ে যায়। তার মানে জটিল সংখ্যার মধ্যেই সকল বাস্তব সংখ্যাকে আমরা নিয়ে আসতে পারি, জটিল সংখ্যার মধ্যে সকল বাস্তব সংখ্যাকে নিয়ে আসতে পারি। এই জন্য এই কমপ্লেক্স নাম্বার হচ্ছে এই পুরা বড় বৃত্তটা, এর মধ্যে এই বড় বৃত্তটা আনছে হচ্ছে আমাদের কি রিয়েল নাম্বার। যদিচ রিয়েল নাম্বারের চাইতে আনরিয়েল নাম্বারই কিন্তু অনেক বেশি, কিন্তু এখানে জাস্ট একটু দেখানো হয়েছে। আর এর মধ্যে হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার, আমার জটিল সংখ্যাও তো কাল্পনিক জগতেই, কিন্তু অবাস্তব দিয়ে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের কথা বলা হয়, এজন্য ওকে বলা হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। আর কমপ্লেক্সও তো আসলে ইমাজিনারি, কাল্পনিক, এজন্য পিওর ইমাজিনারি মানে হচ্ছে আমার অবাস্তব, যেটা ওয়াই অক্ষের উপরে থাকে। তো তখন কি হবে, আসলে জেড এর ভ্যালু যদি 0 হয়, বাস্তব অংশ যদি 0 হয় তাহলে শুধু বিআই থাকতেছে। তার মানে যদি আমার বাস্তব অংশ 0 হয়ে যায় তখন সেটা পিওর ইমাজিনারি অংশ, যেমন 11i - i টু দি পাওয়ার 8 ই টু দি পাওয়ার
π/2i, তারপরে -√14, এগুলো হচ্ছে আমার কি অবাস্তব সংখ্যা। আর এই রিয়েল নাম্বারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেশনাল, এই বড় বৃত্তটা, এই যে বৃত্ত এইটা হচ্ছে আমার, এই যে বৃত্ত দেখতেছেন এই পুরাটাই হচ্ছে আমার কি রেশনাল, মানে হচ্ছে মূলদ, আর এটা হচ্ছে ইররেশনাল, তার মানে অমূলদ, এইটা হচ্ছে আমার অমূলদ। এই যে মূলদের মধ্যে আবার ইন্টিজার, এই যে আমার একটা ইন্টিজার, আর বাইরে দেখেন আছে এই যে ভগ্নাংশ, এগুলা কিন্তু সব ভগ্নাংশ, কোনোটা আছে দশমিক, সেটা দশমিক ভগ্নাংশ, আর কোনোটা আছে হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, কোনোটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে ইন্টিজারের ভিতরে এই যে 0 +1 1 আর এটা -1 -2 -3, এর মধ্যে হোল নাম্বার, হোল দিয়ে কি বোঝাইছি অঋণাত্মক, যেখানে 0 ইনক্লুড থাকবে, এই দেখেন 0 ইনক্লুড আছে হোল নাম্বার, এর মধ্যে শুধু ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3, বুঝতেছেন? পুরো জিনিসটা আমি ভেন চিত্রের মধ্যে দিয়ে আসছি, ভেন ডায়াগ্রামের মধ্যে। আমার ইচ্ছা করতেছে এই পিডিএফটা আসলে শেয়ার করার জন্য, ঠিক আছে? আপনারা যদি পিডিএফ চেয়ে থাকেন, মানে আপনাদের যদি বেশিরভাগের যদি ইচ্ছা হয় যে পিডিএফটা নিব, আমি সংরক্ষণ করে রাখি, নক দিবেন, ইনশাল্লাহ পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন, আমি বলবো আপনারা ইউ আর ভেরি লাকি, যে অনেক কিছু আশা করছি জানতে পেরেছেন। তবে মন্তব্য জানাবেন যে কতটুকু নতুন কিছু জানতে পেরেছেন, আর ক্লাসটি অবশ্যই সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। এবং বলবো যে সংখ্যার উপরে যতগুলা ক্লাস হবে প্রায় কিন্তু 10টির মতো ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসগুলো করলে আপনার আজীবনের জন্য আর সংখ্যা শিখতে হবে না ইনশাল্লাহ। সংখ্যার যাবতীয় সব কিছু জানতে পারবেন, এবং বলবো যে এক্সট্রাও জানতে পারবেন। পরীক্ষাতে আপনাদের ইনাফ, মানে আপনার আর পড়তে হবে না, আপনি দেখবেন ক্লাস করলে জেনে যাবেন, পরীক্ষাতে আসলে প্র্যাকটিস ছাড়াই মানে আপনি ক্লাস থেকে যা জানতে পারবেন ভিতরে গেঁথে যাবে ইনশাল্লাহ, যদি মনোযোগটা 100তে 100 থাকে। তো ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।